আমার বিয়ের আজ ৩ বছর পরে আমি আমার স্বামীকে আবারও চিনলাম। আসসালামু আলাইকুম। আমি নওরিন নুজা। নুজা গল্পের শুরুতে আপনাদেরকে স্বাগতম। আমি যখন রেজওয়ানকে বললাম যে আমার স্যালারি থেকে ২০,০০০ টাকা কেটে নিতে, তখন রেজওয়ান নাক মুখ কুঁচকে বলেন, রেজওয়ান শেখ দেওয়া জিনিস ফেরত নেন না। এনিওয়ে, ও তো তোমারই বিড়াল, তুমি নিশ্চিত? কারণ সাদা বিড়ালের তো অভাব নেই। আমি মাথা নাড়িয়ে বলি, হ্যাঁ, ও আমার নূর। ওর গলায় আমার দেওয়া ছোট্ট বেল্ট আছে, তাতে নূর লেখা আছে। রেজওয়ান একটু এগিয়ে এসে বলেন, আর শোনো, তোমায় হেল্প করেছি বলে ভেবো না তোমার প্রতি আমি দুর্বল হয়ে গেছি। এটা জাস্ট, আমি মাথা নাড়িয়ে বলি, এটা জাস্ট ফর্মালিটি। আমি জানি। আর এসব আলতু ফালতু ভাবনা আমার মধ্যে কখনোই আসবে না, কারণ আমি ভাত খেয়ে বড় হয়েছি। রেজওয়ান বলেন, ওকে চলো তাহলে কিছু জিনিস ক্লিয়ার করে নেই। এ বলে উনি রুম থেকে বেরিয়ে যান। আমি নূরকে কোলে নিয়ে ওনার সাথে সাথেই যাই 3rd ফ্লোরের মিটিং হলে। অফিসের সব স্টাফকে 10 মিনিটের মধ্যে ডাকলেন উনি। কিন্তু সবাইকে কেন ডাকলেন, কি হবে এখন? উনি সবার উদ্দেশ্যে বলেন, আমি কিছু কথা ক্লিয়ার করতে চাই আমার আর মিস নুজার বিষয়ে। এটা শুনেই ধক করে ওঠে আমার অন্তর। কি বলবেন উনি? রেজওয়ান আমার দিকে এক পলক তাকিয়ে বলেন, সবাই অনেক গপিস করছেন উনাকে আর আমায় নিয়ে। তো ওকে, লেট মি ক্লিয়ার দ্যাট ওনার সাথে আমার পার্সোনালি গভীর কোনো রিলেশন নেই। উনি আমার আম্মুর ফ্রেন্ডের মেয়ে। জবের সুবাদে আমাদের বাড়িতেই থাকেন, জাস্ট এতটুকুই। আর উনি যেহেতু আমাদের বাড়িতে থাকেন, তাই ওনার বিড়ালটিও আমাদের বাড়িতে থাকে। ওকে আমার খুব পছন্দ, আর এই কারণেই আমি আমার বিড়াল মানে হারানো বিজ্ঞপ্তি দিয়েছিলাম আমার বিড়াল, এই বলেই। এ বলে কিছু সময় থেমে আবার বলেন, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাই ভবিষ্যতে আমি চাই না আমাদের নিয়ে আর কোনো গপিস হোক। আপনারা যার যার মতো আসতে পারেন। ধন্যবাদ। এ বলে উনি চলে যান। সবাই সবার মতো ছড়িয়ে পড়ে। আমি ধীরে ধীরে নিজের ডেস্কের দিকে হাঁটতে থাকি। সুন্দর করে বলে দিলেন, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সত্যিই তো, আমার সাথে ওনার কিসের সম্পর্ক? কেউ না, আমরা একে অপরের কেউ না। আমি খুব তাড়াতাড়ি ওনার জীবন থেকে মুছে যাব। ডিভোর্স পেপার অলরেডি রেডি। একটা ফ্ল্যাটও কেনার চেষ্টা করেছি। হয়ে গেলেই আমি মিলিয়ে যাব রেজওয়ান শেখের জীবন থেকে। নুজা নামের কাঁটাটা অতি তাড়াতাড়ি শিগগিরই উপড়ে পড়বে রেজওয়ান শেখের জীবন থেকে। আর নুজা বাঁচবে নুজার মতো, একাকিত্বে গড়ে তুলবে নতুন জীবন। এখন রাত 10টা। আমি আজ অফিস থেকে বাড়ি এসেছি সোজা। শপে যাইনি। অফিস থেকে আমার মাইসার দেখা পেয়েছিলাম, তাই দুজনে একটা রেস্টুরেন্টে বসে হালকা খাওয়া দাওয়া করেছি। এখন করিডোর দিয়ে রুমের উদ্দেশ্যে যাচ্ছি রেজওয়ানকে ডিনারের জন্য নিচে যেতে বলবো বলে। তখনই দেখি মেইন দরজা একজন মেইড খুলে দিচ্ছেন। বলে রাখি, এখানে সব মেয়েটি মহিলা, কারণ আমি যবে থেকে এই বাড়িতে এসেছি এখানে কোনো পুরুষ কাজের লোক রাখা হয়নি। কারণ একটাই, আমি নন মাহরামদের সামনাসামনি হই না। এ সময় কে এলো? বাড়ির সবাই তো বাড়িতেই। দরজা খুলতেই দেখি রেজওয়ানের ফ্রেন্ড আরিজ, তারিফ এসেছেন। ওনাদের দেখে আমি দ্রুত পায়ে রুমে চলে আসি, কারণ নিচ থেকে করিডোরের সব দেখা যায়, তারা আমায় দেখে ফেলতে পারে। রুমে পা রাখতেই কান জ্বলে যায়, একটা বিৎস গান কানে বেজে ওঠে। তা হলো, ছি, এ অসহ্য গান স্পিকারে বাজছে। সামনে তাকিয়ে দেখি রেজওয়ান লিভিং জোনের সোফায় আরাম করে শুয়ে একটি বই পড়ছেন। আস্তাগফিরুল্লাহ, লজ্জা শরম যদি থাকতো। কি মানুষ এই রেজওয়ান, সারাদিন এসব পড়েন, আর পড়বেনই না কেন? এসব শয়তানি সমাজেই তো বড় হয়েছেন। এই গান আর এই বই দুটাই অসহ্য। আমি তাড়াতাড়ি গিয়ে স্পিকারের রিমোট হাতে নিয়ে তা বন্ধ করি। যত সব শয়তানি, সারাটা রুম অপবিত্র করে দিল এই গরুটা। আমি স্পিকার বন্ধ করে পিছনে তাকাতেই দেখি রেজওয়ান উঠে দাঁড়িয়ে আমার দিকে কঠোর চোখে তাকিয়ে আছেন। উনি জিজ্ঞেস করেন, অফ করলে কেন? আমার এগুলো পছন্দ না। এসব গান শুনছেন শুনি, লজ্জা করে না?
উনি বেহায়ার মতো বলেন, না, লজ্জা করে না। আমি যা ইচ্ছে শুনি, তাতে তোমার কি? গান অন করো। আমিও সোজাসাপটা বলি, পারবো না, এতে আমার অসুবিধা হচ্ছে। জন দাঁত চেপে বলেন, ভুলে যেও না, এটা আমার রুম। আমি আর চোখে তাকিয়ে বলি, না, ভুলে যাচ্ছি না। আর আপনিও ভুলে যাবেন না, আমি এখন আপনার রুমে থাকি। রুমের মিটের সুবিধা অসুবিধা বুঝে কাজ করা আপনার দায়িত্ব, বুঝলেন? রেজন দাঁত চেপে আমার দিকে এগিয়ে আসতেই আমি বলি, এই দিকে না আসে ওদিকে যান। আপনার ফ্রেন্ড আপনার জন্য অপেক্ষা করছে দেখলাম। রেজওয়ান থেমে গিয়ে ভ্রু কুঁচকে বলেন, ওরা এসেছে? আমি বেডরুমে যেতে যেতে বলি, আমি জানি না, নিজে গিয়ে দেখে নিন। আমার এমন উত্তর শুনে রেজওয়ান ধপাস ধপাস করে রুম থেকে বেরিয়ে যান।